হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে ক্লাস 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলছি। যে কস্ট ট্যাক্স সাবজেক্ট আছে, সেই সাবজেক্টটার সাজেশন বা তোমরা বলতে পারো বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। যেই কোশ্চেনগুলো তোমাদের অবশ্যই পড়ে যেতে হবে, লং কোশ্চেনের কথা বলছি, যেগুলো 4 মার্কসের আসতে পারে সেই কোশ্চেনগুলো। এরপরে আমরা একটা সেপারেট একটা ভিডিও আলোচনা করব, সেখানে আমরা আলোচনা করব কোন কোন এসিকিউ গুলো জোর দিতে হবে। ঠিক আছে? তো দেখো, আগে আমরা কি করছি, আগে আমরা মানে কোশ্চেন প্যাটার্নটা দিই, কিরকম প্যাটার্নের কোশ্চেন হবে। আর আমরা ইতিমধ্যেই সিএলপিএ, কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারি অডিটিং, অ্যাকাউন্টেন্সি আর হচ্ছে বিজনেস স্টাডিজ, তিনটে সাবজেক্টের ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো নিয়ে আমরা বলে দিয়েছি কি কি কোশ্চেন করতে হবে। তো দেখো, কস্ট ট্যাক্স যে এই 2022 সালের জন্য, ঠিক আছে, কস্ট, প্রথমে কস্ট নিয়ে আলোচনা করি। কস্ট আর ট্যাক্স, কস্টে 40 নম্বর থাকবে, ট্যাক্সে 40 নম্বর থাকবে, 20 নম্বর তো প্রজেক্ট হয়ে গেছে। বাদ দাও, কস্ট থেকে তোমাকে একটাই চ্যাপ্টার করতে হবে, কস্ট থেকে তোমাদের একটাই চ্যাপ্টার করতে হবে। চ্যাপ্টারের নাম হচ্ছে কস্ট অফ লেবার, ঠিক আছে, এন্ড মেথড অফ রেমুনারেশন। কস্ট অফ লেবার এন্ড মেথড অফ রেমুনারেশন, ঠিক আছে। এই চ্যাপ্টারে তোমার পরীক্ষায় 40 নম্বর অ্যাটেন্ড করতে হবে এবং এখান থেকে তোমার 18টা কোশ্চেন করতে হবে 1 নম্বরে, ঠিক আছে। 18টা কোশ্চেন করতে হবে 1 নম্বরে, 18টা কোশ্চেন করতে হবে 1 নম্বরে। এই 1 নম্বর মানে এটা এমসিকিউ এসিকিউ মিলিয়ে, ঠিক আছে। তারপর 4 নম্বরে দুটো কোশ্চেন করতে হবে। কত কোশ্চেন করতে হবে? 4 নম্বরে দুটো কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে 8 নাম্বার। 6 নম্বরের একটা কোশ্চেন করতে হবে 6 নাম্বার। 8 নম্বরে একটা কোশ্চেন করতে হবে 8 নাম্বার। এই যে 8 নম্বরে একটা কোশ্চেনটা বলেছি, এটা অঙ্ক, ঠিক আছে। এই অঙ্কটা করতে হবে। এখানে কিসের উপর অঙ্ক দেবে? হেলসে আর রোয়ান, ঠিক আছে, হেলসে আর রোয়ানের উপর অঙ্ক সেট করবে, ঠিক আছে। তো লেবার চ্যাপ্টারে দেখো লাস্টে গেলে একটা কোশ্চেন করতে হবে 8 নম্বরে। 8 নম্বরে তোমাকে দুটো কোশ্চেন দেবে, অর্থাৎ হেলসে আর রোয়ানের দুটো অঙ্ক দেবে, যে কোনো একটা অঙ্ক করতে হবে, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট কোশ্চেন দেখো, এটা ছিল 1 নম্বরে, সরি, একটা কোশ্চেন করতে হবে 6 নম্বরে। এখান থেকে তোমাকে টেলর পিস রেট, আশা করছি তোমাদের মনে আছে, টেলর ডিফারেনশিয়াল পিস রেট করেছিলাম। টেলর ডিফারেনশিয়াল পিস রেটের অঙ্ক দেবে, টেলর ডিফারেনশিয়াল পিস রেটের অঙ্ক দেবে। খুব ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কেউ যদি টেলর ডিফারেনশিয়াল পিস রেটের অঙ্ক করতে না পারো, তার জন্য থিওরি ওয়ার্ক থাকবে, ঠিক আছে। তো এখনো প্রচুর সময় আছে, আমি বলবো তোমরা অঙ্কগুলোই প্র্যাকটিস করো, ঠিক আছে। যাদের অঙ্কে খুব ডাউট আছে, উইক আছে অঙ্কে, তারা থিওরি পড়ে নেবে, তাহলে এর সঙ্গে থিওরি অর পাবে, এর সাথে তোমরা অর পাবে থিওরি। 6 নম্বর। এবার দুটো কোশ্চেন 4 নম্বরে লিখতে হবে, ঠিক আছে। এর সাজেশন আমি দিয়ে দিচ্ছি, কোনো চিন্তা করার বিষয় নেই। দুটো কোশ্চেন 4 নম্বরে লিখতে হবে এবং দুটোই থিওরি অ্যাটেন্ড করতেই হবে, কম্পালসারি। যদি খুব লাকিলি হও তাহলে হয়তো একটা অঙ্ক পেলেও পেতে পারো, ঠিক আছে। তো যাই হোক, আমি বলছি ম্যাক্সিমাম চান্স এই যে 2 কোশ্চেন 4 মার্কস লেখা, এখান থেকে থিওরি আসবে এবং তোমাকে থিওরি লিখতে হবে। আমি বলে দেবো কি থিওরি আসতে পারে, ঠিক আছে। তো আর এ তো এমসিকিউ এসিকিউ মিলিয়ে থাকবে 18 নাম্বার, ঠিক আছে। কি কি এসিকিউ আসতে পারে সম্ভাব্য, আমি তার একটা লিস্ট তৈরি করেছি, এটা আমি দিয়ে দেবো নেক্সট ভিডিওতে, ঠিক আছে। তো ট্যাক্স থেকে তোমাদের দুটো চ্যাপ্টার অ্যাটেন্ড করতে হবে, ট্যাক্স থেকে টোটাল 3টে চ্যাপ্টার আছে, তার মধ্যে দুটো চ্যাপ্টার করতে হবে। প্রথম চ্যাপ্টারের নাম কি? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এখান থেকে 30 নাম্বার আসবে। আর হচ্ছে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, এখান থেকে 10 নাম্বার আসবে। এই ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ঠিক আছে, 30 নম্বর আসবে। বলে দিই, এই 30 নম্বরের মধ্যে 12টা কোশ্চেন তোমাকে লিখতে হবে 1 নম্বরে, 12টা কোশ্চেন, মানে এমসিকিউ এসিকিউ মিলিয়ে, ঠিক আছে। 4 নম্বরে দুটো কোশ্চেন করতে হবে 8 নাম্বার, 10 নম্বরে একটা কোশ্চেন করতে হবে 10 নাম্বার, ঠিক আছে। তো এখানে যে এই যে 10 নম্বরে একটা কোশ্চেন, 10 নাম্বার, এটা তোমার অঙ্ক থাকবে, তবে ওরা দুটো কোশ্চেন সেট করবে। এই যে 10 নাম্বার আছে না, দেখো, একটা কোশ্চেন তোমাকে 10 নম্বরে অ্যাটেন্ড করতে হবে, এটা তো অঙ্ক দেবে, কিন্তু দুটো অঙ্ক দেবে, একটা অঙ্ক করতে হবে, হাউস ওয়ার্ড থেকে 10 নম্বর অঙ্ক। স্যার কেমন হাউস ওয়ার্ডে অঙ্ক দেবে, এই আর কি বলবো, কিন্তু কমন পেপার কেমন অঙ্ক দেবে, তোমাকে দুটো বাড়ি দিয়ে দেবে, একটা বাড়ি হয়তো তুমি পাবে লেট আউট, একটা বাড়ি পাবে সেলফ বুক, এরকমই কোশ্চেন সেট করবে। এবং হাউস ওয়ার্ডে তো প্রচুর ক্লাস করানো আছে, দেখে নেবে, ঠিক আছে। তো যাই হোক, এটা বলে দিলাম, অঙ্ক 10 নম্বরের অঙ্ক পাবে। এখানে দুটো কোশ্চেন 4 নম্বরে লিখতে হবে, তার মধ্যে হাউস প্রপার্টি থেকে একটা থিওরি তো তোমাকে লিখতে হবেই, এর কোনো সন্দেহ নেই। এই যে দুটো কোশ্চেন 4 নম্বর লেখা আছে না, এটা হাউস প্রপার্টি থেকে,
অর্থাৎ এইটাকে বলতে পারো দুটো থিওরি লিখতে হবে। কেমন কোশ্চেন সেট করবে আমি বলে দিচ্ছি। দেখো আমি বলেছি যে হাউস প্রপার্টি, এই যে এইটার কথা আমি বলছি এখানে, একটা থিওরি তোমাকে কম্পালসারি লিখতেই হবে, থিওরি একটা থিওরি তোমাকে কম্পালসারি লিখতেই হবে। আর আরেকটা বলেছে তার সঙ্গে একটা থিওরির সাথে একটা অঙ্ক করতে হবে। কিসের অঙ্ক দিতে পারে? ওই ধরো গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট করতে দিতে পারে, ঠিক আছে? ওরা এরকম কোশ্চেন সেট করতে পারে যে গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট করো আর এর সাথে একটা থিওরি লেখো। আর এখানে কি হবে? একটা থিওরি কম্পালসারি, ঠিক আছে? তো কি বলছি একটু শুনে রাখো। এবার এতটাও শিওর হয়ে বলতে পারি না যে গ্রস অ্যানুয়াল ভ্যালুর সঙ্গে থিওরি অর দেবে, এমন হতে পারে যে গ্রস অ্যানুয়াল ভ্যালুর সঙ্গে থিওরি অর দিল না, থিওরির সাথে থিওরি অর দিল, এটা হতে পারে। প্রবাবিলিটি আছে, এরকম প্রবাবিলিটি আছে। আর এটা বলে দিলাম, তাহলে জিনিসটা বুঝতে পারলে কি বললাম। আর ইনকাম অফ ক্যাপিটাল গেইন, এখান থেকে তোমার পরীক্ষায় 10 নাম্বার আসবে, 6টা কোশ্চেন করতে হবে 1 নম্বরে এমসিকিউ এসিকিউ মিলিয়ে। আর কি একটা কোশ্চেন তোমাকে অ্যাটেন্ড করতে হবে 4 নম্বরে, বড় কোশ্চেন, এর কোশ্চেন দিয়ে দেবো। তার মানে এখন তোমরা বলতে চাইছো স্যার আমরা ধরুন সব অঙ্ক পারো, ভালো স্টুডেন্টের কথা বলছি, সব অঙ্ক করতে পারবো, কোনো সমস্যা নেই অঙ্কে, তাহলে আমাকে কত নাম্বার থিওরি অ্যাটেন্ড করতে হবে? ঠিক আছে, এমসিকিউ এসিকিউ বাদে বলছি। তোমাকে তাহলে এই যে এখান থেকে 8 নাম্বার থিওরি তোমাকে লিখতেই হবে। আর এখান দিয়ে আমি মনে করছি একটা অঙ্ক পাবে, একটা থিওরি লিখতে হবে, তাহলে এখান দিয়ে 4 লিখতে হবে, 8 আর 4 12, তাই তো? 8 প্লাস 4 12, আর এখান থেকে ধরো এখান থেকে 4 লিখতে হবে, তাহলে কত হলো? 12 আর 4 16। এই 16 নাম্বার তোমাকে থিওরি লিখতেই হবে, 16 নাম্বার তোমাকে থিওরি লিখতে হবে। তুমি যদি মনে করো তুমি সব অঙ্ক করতে পারবে, তাও তোমাকে 16 নাম্বারের থিওরি লিখতেই হবে, ঠিক আছে? বুঝে গেলে তো? আর যারা অঙ্কটা অতটাও ভালো নয় তাদের আমি বলে দিচ্ছি, তাদের ছোট্ট একটা সাজেশন দিচ্ছি, তোমরা কি কি অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। হেলসে রোয়ান, ঠিক আছে? হেলসে রোয়ানের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। হেলসে রোয়ানে যা যা অঙ্ক আছে সুন্দরভাবে প্র্যাকটিস করো হেলসে রোয়ানে, ঠিক আছে? আর কি করবে? পিস রেট, অর্থাৎ ডিফারেন্সিয়াল পিস রেট করবে টেলরে। আর কি করবে? আর হচ্ছে হাউস প্রপার্টিটা ভালো করে করবে, ব্যাস। এই তিনটে জিনিস সবাই করবে, ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট সবাই করবে। এই তিনটে ভালো করে প্র্যাকটিস করে এর উপরে, এই তিনটের উপরে তোমার পরীক্ষায় অঙ্ক সেট হবে। তো সুতরাং এই তিনটে জিনিস ভালো করে কমপ্লিট করো। এবার আমি বলে দিচ্ছি যে কি কি বললাম। এই লেবার থেকে যে এই 8 নম্বরের থিওরিটা বলবো, 4 নম্বরে দুটো লিখতে হবে। হাউস প্রপার্টি থেকে এখানে 4 নম্বরে দুটো লিখতে হবে, এই থিওরিটা বলবো। আর ক্যাপিটাল গেইন থেকে 4 নম্বরে একটা লিখতে হবে, এই থিওরিটা বলবো, ঠিক আছে? হ্যাঁ, আর একটা কথা বলে দিই, যেটা বলে দিই তোমার কোশ্চেন পেপার দেখেছো, এই যে এখানে বললাম না হাউস প্রপার্টি 10 নম্বরে একটা অঙ্ক করতে হবে, দুটো অঙ্ক দেবে, একটা অঙ্ক করতে হবে, একটা তো পুরো 10 নম্বরের অঙ্ক দিয়ে দিই, আর একটা কি দিতে পারে, এমন দিতে পারে ধরো 7 নম্বরে একটা অঙ্ক দিল, তার সঙ্গে 3 নম্বরের থিওরি, এরকম কোশ্চেন সেট করার প্রবাবিলিটি আছে। আর কি এখানে যেমন কি বলছে, এখানে তো বললাম, এখানে বলেই দিলাম, এই যে টেলরের অঙ্ক যারা পারে ভালো, না পারে সঙ্গে থিওরি করা আছে, সব থিওরি আমি দিয়ে দিচ্ছি, কোনো চিন্তা নেই। তো দেখো তোমরা নোটটা লেখো, ঠিক আছে? দেখো নোটটা তোমরা লিখে নাও, কি কি কোশ্চেন ইম্পর্টেন্ট আছে আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা খাতায় টুকে নিতে পারো। আর যদি খাতায় টুকতে তাড়াতাড়ি হয়, যদি টুকতে না পারো তাহলে কি করবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাও, ওখানে পিডিএফটা সেন্ড করে দেওয়া হবে, ঠিক আছে? তো ঠিক আছে, আর যদি মনে হয় কোনো সময় কোশ্চেন কিছু কমাতে হবে, তাহলে আমি আমাদের লাস্টে টেলিগ্রাম চ্যানেলে ওইগুলো সব আপ টু ডেট দিয়ে দেবো, আপ টু ডেট থাকবে টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে? আচ্ছা, আর প্রথমে বলছি কষ্টের কথা বলছি, লেখো 1 নম্বর কোশ্চেন, সময় ভিত্তিক মজুরি পদ্ধতির সুবিধা ও অসুবিধা লেখো। কি বললাম? সময় ভিত্তিক মজুরি পদ্ধতির সুবিধা ও অসুবিধা লেখো। আবার বলছি, সময় ভিত্তিক মজুরি পদ্ধতির সুবিধা ও অসুবিধা, তার টাইম রেট ছিল না, টাইম রেট অফ ওয়েজ সিস্টেম এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখতে বলেছে। নেক্সট কোশ্চেন, টাইম কিপিং মানে সময় রক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যটা পড়বে। সময় রক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই বছরের জন্য, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, অলস সময় কাকে বলে? ঠিক আছে, অলস সময়ের উদাহরণ দাও। আর কি করবে? স্বাভাবিক ও অস্বাভাবিক অলস সময়ের উদাহরণ দাও। অলস সময়ের উদাহরণের মধ্যে এটা পড়ে যাবে, তাহলে মেইনলি পড়বে অলস সময় কাকে বলে আর অলস সময়ের উদাহরণ। তোমরা উদাহরণটা এইভাবে পড়বে, স্বাভাবিক অলস সময় একটা উদাহরণ, অস্বাভাবিক অলস সময় একটা উদাহরণ, ঠিক আছে? তো তারপর কি, সময় রক্ষণ আর সময় লিখন লিখনের মধ্যে 4টি পার্থক্য, ঠিক আছে? সময় রক্ষণ আর সময় লিখনের মধ্যে 4টি পার্থক্য। তো সময় লিখন না দিয়ে এটাও দিতে পারে কাজে ব্যয়িত সময়, অর্থাৎ টাইম কিপিং আর টাইম বুকিং এর মধ্যে পার্থক্য। তাহলে আমি কোন কোশ্চেন ইম্পর্টেন্ট বললাম,
2 নম্বর কোশ্চেনটা সময় রক্ষণের বৈশিষ্ট্য, 3 নম্বর কোশ্চেনটা অলস সময় কাকে বলে, স্বাভাবিক ও অস্বাভাবিক অলস সময়ের উদাহরণ, 4 নম্বর কোশ্চেনটা সময় রক্ষণ আর কাজে ব্যয়িত সময়ের মধ্যে 4টি পার্থক্য। এই 3টে কোশ্চেন ইম্পর্টেন্ট দিয়েছি। নেক্সট কোশ্চেন দিয়েছি অতিরিক্ত কাজের সময়, ঠিক আছে, এটা আমি দিয়েছি একবার দুবার রিডিং মেরে, ঠিক আছে, যতটাও ইম্পর্টেন্ট নয়। তারপর অলস সময়ের কারণগুলো, এটা পড়িয়ে অলস সময়ের কারণ, দেখা গেলো অনেক বছরই অলস সময়, ম্যাক্সিমাম ইয়ারই অলস সময়টা দিয়েছে, তো এমন দিতে পারে, এবার দিয়ে দিতে পারলো, কেমন দিল, বললো অলস সময় কাকে বলে এবং অলস সময় 2টি কারণ লেখো, দিতেই পারে, তখন এই জন্য বললাম পড়ে দিও, ঠিক আছে। আর একটা কোশ্চেন লেখো, দেখো এখানে তোমরা দেখতে পাবে পিডিএফ যখন দেখবে সময় লিখনের উদ্দেশ্য, ঠিক আছে, সময় লিখনের উদ্দেশ্য পড়বে, আর কি পড়বে, সময় আরক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য ও উদ্দেশ্য। কি কি বললাম আমি আবার রিপিট করে দিচ্ছি, কি এই দুটো কোশ্চেনে তোমাকে 4 নম্বরে যে দুটো কোশ্চেন লিখতে হবে না, 8 নাম্বার যে কটা কোশ্চেন বলছি, এই 8টা পড়লে এমনি তুমি দুটো লিখতেই পারবে। আবার বলছি কোশ্চেনটা, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আগে বলে দিই। সময় রক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য, ঠিক আছে, অলস সময় কাকে বলে, স্বাভাবিক ও অস্বাভাবিক অলস সময়ের উদাহরণ, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার সময় রক্ষণ আর সময় লিখনের মধ্যে পার্থক্য, কটা ইম্পর্টেন্ট বললাম, 3টি ইম্পর্টেন্ট বললাম। আর একটা সময় লিখনের উদ্দেশ্য 4টি ইম্পর্টেন্ট বললাম। আর একটা সময় আরক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য উদ্দেশ্য 5টা, লাস্ট আরেকটা ইম্পর্টেন্ট বলেছি, উত্তম মজুরি প্রদান পদ্ধতির 4টি বৈশিষ্ট্য, ঠিক আছে। তাহলে এই যে 6টা কোশ্চেন বললাম, এই 6টা কোশ্চেন যদি তুমি খুব ভালো করে পড়ে রাখতে পারো, তাহলে এখান দিয়ে লিখতে পারবে। তাহলে কি কি বললাম, আমি দাগ নাম্বারগুলো বলেছি, বুঝতে সুবিধা হবে। এই যে এখানে পাশে লিখি দাগ নাম্বারগুলো, কি কি, কত নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনটা, ঠিক আছে, 3 নম্বর কোশ্চেনটা, তারপর 4 নম্বর কোশ্চেনটা, 2 3 4, তারপর তোমার 8 নম্বর কোশ্চেনটা, 2 3 4 8, তারপর তোমার 10 নম্বর কোশ্চেনটা, 2 3 4 8 10, আর 14 নম্বর কোশ্চেনটা। তাহলে কটা কোশ্চেন হলো, 3টে 6টা। এই 6টা কোশ্চেন যদি তুমি পড়ো, তাহলে তুমি এখানে দুটো কোশ্চেন লিখতে পারবে, ঠিক আছে। খুব শর্ট সাজেশন করলাম, এই 6টা তোমাকে পড়তেই হবে, তাহলে এই দুটো তুমি লিখতে পারবে। বাকি রইলো এখানে, কেউ ধরো এখানে অঙ্ক করবে, টেলরের অঙ্ক যে পারবে তো ভালো, যে অঙ্ক পারবে তাকেও বলবো তুমি থিওরিগুলো পড়ে দিও, ঠিক আছে। আর যারা অঙ্ক পারবে না টেলরে, তাদের থিওরি পড়তেই হবে। এর জন্য কি কি থিওরির জন্য তোমাকে এখন থেকে রেডি করতে হবে, সেই থিওরিগুলো বলছি। সেটা কি, সময় ভিত্তিক মজুরি পদ্ধতির সুবিধা ও অসুবিধা 1 নম্বর। 2 নম্বর পড়বে তুমি কার্য ভিত্তিক ও সময় ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতির মধ্যে পার্থক্য, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, কার্য ভিত্তিক ও সময় ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতির মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর টেলরের পার্থক্যমূলক মজুরি হারের সুবিধা অসুবিধা সূত্র, মানে ডিফারেন্সিয়াল পিস রেট পড়েছিলাম না, টেলরের ডিফারেন্সিয়াল পিস রেট, তার ফর্মুলাটা তুমি বলবে, এর সুবিধা অসুবিধা, ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর হ্যালসে ও রোয়ান প্রিমিয়াম প্ল্যানের মধ্যে পার্থক্য, সুবিধা। তারপর পরিমাণ ভিত্তিক মজুরি পদ্ধতির সুবিধা, ঠিক আছে, টাইম রেট আর পিস রেট সিস্টেমের ফর্মুলা, ঠিক আছে। তারপর মেরিট মাল্টিপল পিস রেট সিস্টেমের ফর্মুলা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। তো আমি দেখো এই যে এখান থেকে যে লিখতে হবে না, এখান থেকে কি ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিচ্ছি, কোশ্চেনগুলো তো বললাম তোমরা দেখতে পারো পিডিএফ এ, কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনের নাম্বারগুলো 1, ঠিক আছে, 1 পর 7, তারপর 9, 1 7 9, এই 3টে ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে। তার মানে যে বাকিগুলো দেখবে না, সেটা সেই ভুলটা করবে না, বাকিগুলো তোমাকে দেখতে হবে, ঠিক আছে, দেখে নিতে হবে। তাহলে আমি 1 7 9 দিলাম, ঠিক আছে, তো কিন্তু ওর মধ্যে না আসে প্রবলেম পড়ে যাবে। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট টেলরের অঙ্ক করতেই পারবে, ঠিক আছে। তো অঙ্ক করতে যারা অঙ্ক পারবেন তাদের জন্য এই 1 7 9 খুব ইম্পর্টেন্ট, এছাড়া বাকি কোশ্চেনগুলো দেখে নিতে। তার মানে আমি কিন্তু পুরোপুরি কষ্টের যা যা থিওরি আসতে পারে আমি বলে দিলাম, মানে ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এখানে টোটাল 15টা কোশ্চেন লেখা হয়েছে, তার মধ্যে আমার 9টা কোশ্চেন ইম্পর্টেন্ট হয়েছে, ঠিক আছে, 6টা কোশ্চেন তোমাকে দেখে দিতে হবে। এবার ট্যাক্সেশনে চলে আসি, ট্যাক্সেশন, ঠিক আছে। ট্যাক্সের থিওরিটা মানে কি বলবো, ট্যাক্সের থিওরিগুলো খুব মজাদার থিওরি। ট্যাক্সের বেসিক কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে না, ট্যাক্সের থিওরি না করেও লেখা যায়, ঠিক আছে। তো দেখো প্রথম কোশ্চেন বলেছে ট্যাক্সের, আমরা কোথা থেকে দিচ্ছি, হাউস প্রপার্টি থেকে ট্যাক্সের থিওরি দিচ্ছি, ঠিক আছে। তো
ট্যাক্সের সেইভাবে আমি কোনো ইম্পর্টেন্ট বলবো না, কিন্তু ট্যাক্সের থিওরি সব করে যেতে হবে, ঠিক আছে, মানে যেগুলো দিয়েছি। গৃহ সম্পত্তির মালিক শব্দটি ব্যাখ্যা করো, কোশ্চেন দিতে পারে। ট্যাক্সের থিওরিতে ফুল মার্কস পাওয়া যাবে, টু দা পয়েন্ট লিখতে হবে, ঠিক আছে, এমন না পেজ ভরাতে হবে, টু দা পয়েন্ট লিখতে হবে। গৃহ সম্পত্তির মালিক মানে ওনারশিপ সম্পর্কে তোমাকে ব্যাখ্যা করতে বলেছে। তা বলছে গৃহ সম্পত্তি থেকে কখন ক্ষতি হয়, ঠিক আছে, মানে ইনকাম অফ হাউস প্রপার্টি করেছি তো আমরা, কখন লস হতো সেটা লিখবে। এটা এসিকিউতেও আসতে পারে কোশ্চেনটা, গৃহ সম্পত্তি থেকে কখন ক্ষতি হয়, খুব ইজি কোশ্চেন, তো কোনো কঠিন নয় ব্যাপারটা। তার বলছে বিবেচিত হবে না, তিন নম্বর কোশ্চেনটা, গৃহ সম্পত্তি থেকে আয়, কিন্তু গৃহ সম্পত্তি খাতে আয় বলে বিবেচিত হবে না, ঠিক আছে, তো বিবেচিত হবে না সেই সমস্ত আয়গুলি উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, গৃহ সম্পত্তি থেকে যে আয়, আয়কর আয় 1961 অনুযায়ী করমুক্ত, ঠিক আছে, গৃহ সম্পত্তি থেকে আয় কিন্তু এটা করমুক্ত, এক্সাম্পলের মধ্যে পড়ছে, তার উদাহরণগুলো দাও। এগুলো সব চারটে করে পয়েন্ট করলেই হবে। নেক্সট কোশ্চেন বলছে আয়কর আয় 1961 অনুযায়ী গৃহ সম্পত্তিতে বিবেচিত মালিকের দুটি উদাহরণ। আমি যখন হাউস ওয়ার্ডে ভিডিও করেছিলাম তখন বিবেচিত মালিক ইংরেজি বলে ডিম ডোনার, এরকম ডিটেলসে আলোচনা করেছিলাম, খুব ডিটেলসে টু দা পয়েন্ট ধরে বুঝিয়েছিলাম, সে পুরো গল্প তুলে নিয়ে এসেছিল, ঠিক আছে। তারপর বলছে গৃহ সম্পত্তি থেকে আয় খাতে করধার্যের ভিত্তি কি, এটাও ছিল বইতে লেখা, সুন্দর, এই কোশ্চেনটা ভালো করে পড়বে। তারপর বলছে গৃহ সম্পত্তি থেকে আয়ের 4টি উদাহরণ দাও যা আয়কর আইন অনুযায়ী করমুক্ত, আয়কর আইন অনুযায়ী সম্পূর্ণ করমুক্ত। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে পড়বে এই কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা। নেক্সট বলেছে আয়কর আইন 1961 অনুযায়ী কোন ভাড়া বাড়ির বার্ষিক মূল্য নির্ধারণের জন্য অনাদায়ী ভাড়া ছাড়ের ক্ষেত্রে কি কি শর্ত পূরণ করতে হয়, অর্থাৎ আনরিয়ালাইজ রেট, আমরা আনরিয়ালাইজ রেটের ডিডাকশন পেতে গেলে কি কি কন্ডিশন মানতে হবে, ঠিক আছে, সেটা তোমাকে লিখতে হবে। খুব ইজি এগুলো খুব ইজি কোশ্চেন, এগুলো একবার দুবার রিডিং মারলেই লেখা যায়, কিন্তু মুখস্থ করলে ভালো লেখা যাবে না, এইগুলো কনসেপচুয়াল লিখতে হবে। কনসেপ্টটা মাথায় রাখো, তুমি নিজের মতো লিখতে পারবে, কনসেপ্টটা মাথায় রাখো। যেমন কি ছিল অনাদায়ী ভাড়ার শর্তগুলি, প্রথম কি ছিল, স্যার বোনাফাইড হতে হবে, ভাড়াটে, তাই না, ভাড়াটাকে বোনাফাইড হতে হবে, এই জন্য বোনাফাইড মানে কি, জেনুইন হতে হবে। তো এই জিনিসগুলো ছিল, 4টে পয়েন্ট ছিল, সব পড়েছিলাম, তো এগুলো দেখে নেবে। নেক্সট বলেছে আয়কর আইনের 24B মানে আন্ডার সেকশন 24 সাবসেকশন বি, এখানে কি লেখা ছিল স্যার, ইন্টারেস্ট লোনের কথা বলা ছিল, সেটাই বলেছে। অনুযায়ী নিজস্ব বসবাসের জন্য ব্যবহৃত একটি গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য থেকে ঋণকৃত অর্থের উপর সুদ বাবদ প্রাপ্য ছাড়টি আলোচনা করো, অর্থাৎ ইন্টারেস্ট লোনে যে ছাড় পেয়ে তার রুলটা পুরো ডিটেইলসে লিখেই হবে, এটাই জানতে চেয়েছে। তা বলছে কোশ্চেনটা ইংলিশে একটু বেশি, এটা খুব ভালো কোশ্চেন দিয়েছে। ডিসকাস দ্য deductibility of interest on loan while computing income from house property under the Income Tax Act 1961 in following cases: loan taken by mortgaging the self-residential house utilized for education of child. লোনটা নিয়েছি কেন, লোনটা নিয়েছি একটা বাড়ি বন্ধক রেখে, সেলফ অকুপাইড হাউস বন্ধক রেখে লোন নিয়েছি যে চিলড্রেনের এডুকেশনের জন্য। আমাদের ইনকাম হাউস প্রপার্টিতে যে ইন্টারেস্ট অন লোন ছিল, ওখানে ডিডাকশন পাওয়ার রুল পরিষ্কারভাবে বলা ছিল, লোনটা তোমাকে নিতে হবে হাউস রিলেটেড, অর্থাৎ তুমি বাড়ি কিনতে পারচেস করতে পারো, ঠিক আছে, রিপেয়ার্স, কনস্ট্রাকশন, রিকন, এই সমস্ত পারপাসে লোন নাও, তাহলে তুমি ডিডাকশন পাবে। কিন্তু এই পারপাসে লোন না, সেই পারপাসে লোন নেই, তাহলে ডিডাকশন পাবে না। নেক্সট বলছে লোন টেকেন বাই মর্টগেজিং দ্য সেলফ রেসিডেন্সিয়াল হাউস ইউটিলাইজ ফর রিপেয়ার অফ দ্যাট হাউস, বাড়িটা রিপেয়ার করার জন্য লোন নিয়ে ডিডাকশন পাবো, ঠিক আছে। তো এক্ষেত্রে ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায়, 30,000। এগুলো সব লিখেইছিলাম, পড়িয়েছিলাম, দেখো না কি পড়বে, এই থিওরি কি পড়তে হবে, কিচ্ছু পড়ার নেই, থিওরিগুলো জাস্ট বুঝতে হবে। নেক্সট তো মোটামুটি হাউস প্রপার্টি থেকে এই থিওরিগুলো পড়লেই হবে। এবার ক্যাপিটাল গেনের থিওরি, আর ক্যাপিটাল গেনের থিওরি কম্পালসারি 4 নম্বর লিখতেই হবে তোমাকে একটা, এখানে কোনো অঙ্ক নেই। প্রথম কোশ্চেন কি, স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি অর্থাৎ শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। কত ইজি কোশ্চেন এটা, কত ইজি কোশ্চেন, পুরো প্রপারলি লিখতে হবে। নাকি তুমি লিখে দেবে যে এই 36 মাসের কম হলে স্বল্পমেয়াদী, 12 মাসের কম হলে, পুরো পরিষ্কারভাবে লিখতে হবে। লিস্টেড কোম্পানির ক্ষেত্রে কি বলেছিল, উদাহরণ দিতে হবে, স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তির 4টে উদাহরণ দিতে হবে, বা 3টে উদাহরণ তাও চলবে, সুন্দর করে লিখতে হবে। 4 এ 4 তখনই পাবে, কাকে বলে ডেফিনেশনটা পারফেক্ট হতে হবে, ঠিক আছে তো। আর হচ্ছে তোমার কি লিখতে হবে, 3টে উদাহরণ দিতে হবে। নেক্সট আর স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি তুমি কাকে বলে পড়তে পারবে, দীর্ঘমেয়াদী কাকে বলে পড়তে পারবে,
দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, একই কোশ্চেন দীর্ঘমেয়াদী মূল্য সম্পত্তি বলতে কি বোঝো, একই রকম ভাবে লিখতে হবে, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। তারপর বলেছে আয়কর আইন 1961 যেসব মূলধনী সম্পত্তি হিসেবে বিবেচিত হবে না, মানে অনেক তো ক্যাপিটাল অ্যাসেট আছে কিন্তু মূলধনী সম্পত্তি বলে বিবেচিত হবে না, এমন চারটি উদাহরণ দাও। এটা এসিকিউ তো আসতে পারে কোশ্চেনটা, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, 13 নম্বর কোশ্চেনটা। নেক্সট, আয়কর আইন 1961 অনুযায়ী কোন আয় মূলধনী লাভ খাতে করযোগ্য হতে হলে, মানে ক্যাপিটাল গেইনে করযোগ্য হতে যে সমস্ত শর্তগুলি পূরণ করতে হবে তার উল্লেখ করো। চারটে পয়েন্ট আছে, খুব সুন্দর পয়েন্ট, ঠিক আছে। সম্পত্তিটি মূলধনী সম্পত্তি হতে হবে, ঠিক আছে, পূর্ববর্তী বছর হস্তান্তর হতে হবে, 54 নম্বর ধারায় ছাড়গুলো পেতে হবে, এ তো সব লেখা ছিল বইতে। এই 4-5টা পয়েন্ট লিখতে হবে, ঠিক আছে, কোনো বানালে চলবে না। এবং 4-5টা পয়েন্ট যেটা ছিল না, এই শর্ত চারটে পয়েন্টই লিখতে হবে, কোনো কাটছাট করে চলবে না এখানে। ফুল মার্কস তখনই পাবে যদি এইগুলো মেনটেন করো। নেক্সট বলেছে কি, আয়কর আইন 1961 অনুযায়ী মূল্য সম্পত্তি বলতে কি ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে, তাহলে ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে শুধু লিখলে হবে না। দেখো আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 এর ডেফিনেশন গুলো প্রপার ডেফিনেশন হয়ে দেয়নি। তোমাকে বলতে মূলধনী সম্পত্তি বলতে তুমি কি বোঝো, এইগুলো মূলধনী সম্পত্তির মধ্যে পড়ে, এইগুলো মূলধনী সম্পত্তির মধ্যে পড়ে না, এইভাবে প্রপারলি ডেফিনেশনটা লিখতে হবে, তাহলে 4-4 দেবে, তাহলে 4-4 দেবে। এই জিনিসগুলো মূলধনী সম্পত্তির মধ্যে পড়ে, এইগুলো মূলধনী সম্পত্তির মধ্যে পড়ে না, এটাই লিখতে হবে, ঠিক আছে। তো আমাদের ট্যাক্সের ডেফিনেশন বলে ইনক্লুডস এন্ড এক্সক্লুডস, এইভাবে লিখতে হবে, কোন কোনগুলো ইনক্লুড করছে কোন কোনগুলো এক্সক্লুড করছে, এইভাবে ডেফিনেশন দিতে হবে। প্রপারলি ডেফিনেশন এইভাবে দিলেই ফুল মার্কস আসে, ঠিক আছে। আমি জানি না তোমাদের কোচিং এ স্যার বলেছে কিনা, এইভাবেই লিখতে হয়। নেক্সট বলেছে স্বল্প মেয়াদী মূলধনী সম্পত্তি ও দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তির মধ্যে পার্থক্য। আরে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পার্থক্য, আরে প্রথমে তো কাকে বলে তুমি দিয়ে দিলে। শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটের উপর কত পার্সেন্ট ইনকাম ট্যাক্স চার্জ হয় স্ল্যাব রেট ওয়াইজ, ঠিক আছে, একটা ফ্ল্যাট রেট থাকে না, ফ্ল্যাট রেটে কত পার্সেন্ট চার্জ হয়, শর্ট টার্মে 15%, ঠিক আছে, তো লং টার্মে কত পার্সেন্ট, 20%, তাই না, তাই না। দুটো পয়েন্ট বলে দিলাম, প্রথমে বললে কাকে বলে, তারপর বললে কি, হ্যাঁ স্যার এই তো ট্যাক্স রেট, শর্ট টার্মের উপর 15, লং টার্মের উপর 20, দুটো পয়েন্ট হয়ে গেল। 3 নম্বর পয়েন্ট কি বলবে, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট বেচে যে লাভটা হয় তাকে বলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, আর লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট বেচে যে লাভ হয় তাকে বলে লং টার্ম ক্যাপিটাল গেইন। স্যার আরেকটা পয়েন্ট, সেট আপ বলে একটা পয়েন্ট আছে, দেখো বলে দিচ্ছি, মন দিয়ে শুনবে কথাটা, এই কথাটা মন দিয়ে শুনবে, এই কথাটা অনেকে বুঝতে পারে না, আমি তোমাদের বলে দিচ্ছি, মানে কি বলবো, কোথায় দেখাবো, এখানে দেখিয়েছি, এগুলো তো হয়ে গেল, এখানে দেখিয়েছি। দেখো সাজেশন দিচ্ছি, ইম্পর্টেন্ট কোশ্চেন বলছি, তার মধ্যে আমি ট্যাক্সের থিওরি গুলো নিয়ে ডিসকাস করে দিচ্ছি, তাই না। শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট আর লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, ঠিক আছে, ভালো করে শুনবে। এই শর্ট টার্ম ক্যাপিটাল লস যদি এইভাবে লিখবে, নিজের মতো নিজের ভাষায় লিখবে, মুখস্থ না, নিজের ভাষায়, যদি শর্ট টার্ম ক্যাপিটাল লস হয়, ঠিক আছে, যদি শর্ট টার্ম ক্যাপিটাল লস হয় তাহলে সে লং টার্ম, যদি শর্ট টার্ম ক্যাপিটাল লস হয় তাহলে সে কার সাথে অ্যাডজাস্ট করতে পারে, এখানে লাস্ট পয়েন্ট হচ্ছে অ্যাডজাস্টমেন্টের পয়েন্ট, সেট অফ, যদি শর্ট টার্ম লস হয় তাহলে সে লং টার্ম গেনের সাথে অ্যাডজাস্ট করতে পারে। কি বললাম স্যার, আপনি বললেন যদি শর্ট টার্ম লস হয় তাহলে সে লং টার্ম গেনের সাথে অ্যাডজাস্ট করতে পারে এবং শর্ট টার্ম গেনের সাথে অ্যাডজাস্ট করবে। স্যার যদি উল্টে যায়, যদি ধরুন লং টার্ম লস হলো, লং টার্ম লস কিন্তু শর্ট টার্ম গেনের সাথে অ্যাডজাস্ট করতে পারে না। অর্থাৎ তুমি একটা জিনিস মাথায় রাখো, শর্ট মানে কি ছোট, লং মানে বড়। ছোট বড়র সাথে অ্যাডজাস্ট করতে পারবে কিন্তু বড় কখনো ছোটর সাথে অ্যাডজাস্ট করতে পারবে না, এটা মাথায় রাখো, তাহলে হয়ে গেল। ছোট বড়র সাথে অ্যাডজাস্ট করবে কিন্তু বড় ছোটর সাথে অ্যাডজাস্ট করবে, মানে শর্ট টার্ম লং টার্মের সাথে অ্যাডজাস্ট করতে পারে কিন্তু লং টার্ম শর্ট টার্মের সাথে অ্যাডজাস্ট করতে পারে না, ঠিক আছে। অর্থাৎ শর্ট টার্ম লস হলে ও লং টার্ম গেনের সাথে অ্যাডজাস্ট করতে পারবে কিন্তু লং টার্ম লস হলে ও শর্ট টার্ম গেনের সাথে অ্যাডজাস্ট করতে পারবে না। চারটে পার্থক্য হয়ে গেল। কি ছিল, কিছুই ছিল না, কিচ্ছু না, এত ইজি, ভেরি ভেরি সিম্পল, ভেরি ভেরি সিম্পল। নেক্সট বলতে 17 নম্বর, আয়কর আইন 1961 অনুযায়ী মূলধনী সম্পত্তি হস্তান্তর বলতে কি বোঝায়, লিখবে মূলধনী সম্পত্তি হস্তান্তর বলতে কি বোঝো, এই মূলধনী সম্পত্তি এই অ্যাসেট গুলোকে মূলধনী সম্পত্তি হস্তান্তর বলতে পড়ে, এইগুলো পড়ে, এইভাবে ডেফিনিশন দিলে 4-4 দেবে। হ্যাঁ তুমি কমই দাও না, এইগুলোর মধ্যে পড়ে ওখান দিয়ে 2টো দাও, ওখান দিয়ে 2-3টে দাও, এরকম করে। তারপরে যে 4টি সম্পত্তি উদাহরণ দাও যা আয়কর আইন 1961 অনুযায়ী মূলধনী সম্পত্তি বলে বিবেচিত হবে না, মানে এমন কিছু সম্পত্তি বলো যেগুলো মূলধনী সম্পত্তি বলে বিবেচিত হবে না। আরে মজুদ সম্ভার ব্যবসার জন্য, তাই না, ব্যক্তিগত ব্যবহার্য আসবাবপত্র, বলেছিলাম তো এগুলো সব। আচ্ছা
তারপর বলেছে কি কোন কোন ক্ষেত্রে কোন মূলধনী সম্পত্তি হস্তান্তরের পূর্বে 36 মাসের কম সময় ধরে রাখলেও তার দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি বলে বিবেচিত হবে না। এই পয়েন্টটা পড়বে। কত সুন্দর করে 36 মাসের কম ধরে রাখবে। তোমরা তো ক্যাপিটাল গেইন পড়েছিলে। ক্যাপিটাল গেইন কি ছিল স্যার? ক্যাপিটাল গেইন ছিল 36 মাস একটা টার্ম পিরিয়ড ছিল, একটা ডেডলাইন ছিল। 36 মাস ক্রস করলে লং টার্ম, 36 মাস এর মধ্যে হলে শর্ট টার্ম। কিন্তু এখানে ভাই 36 মাস ক্রস করে তবু লং টার্ম বলে গণ্য করা হবে। করেছিলে তো তোমরা? করেছিলে তো, শেয়ার করেছিলে তো, ঠিক আছে? স্টক এক্সচেঞ্জ, স্টক মার্কেট, সিকিউরিটি এগুলো করেছিলে তো, নতুন কিছু নেই। নেক্সট, নিচের কোন লেনদেনগুলি আয়কর আইন 1961 অনুযায়ী হস্তান্তর এবং কোনগুলি হস্তান্তর নয়? বসত বাড়ি বিক্রয়, মানে বলতে হবে কোনগুলো ট্রান্সফার, কোনগুলো ট্রান্সফার নয়। তারপর বলছে গহনা উপহার, ঠিক আছে? তো সরকার কর্তৃক বাধ্যতামূলক জমি অধিগ্রহণ, সম্পত্তির বিনিময়, বই, চিত্র, ছবি হস্তান্তর, এইগুলো। লাস্ট কোশ্চেন বলছে ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহৃত দুটি সম্পত্তির উদাহরণ দাও যা আয়কর আইন 1961 অনুযায়ী মূলধনী সম্পত্তি বলে বিবেচিত হবে। ঠিক আছে? তো করে দেবে এটা, অলংকার বলতে পারো তো, তাই না? তারপর বলছি 2 নম্বর পয়েন্ট বলেছে উক্ত একে সম্পত্তিগুলি কখন দীর্ঘমেয়াদী এবং কখন স্বল্পমেয়াদী সম্পত্তি বলে গণ্য হবে। এইগুলো কখন স্বল্পমেয়াদী, কখন দীর্ঘমেয়াদী বলে গণ্য হবে। এই ছিল কস্ট ট্যাক্সের সাজেশন, মানে এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। তোমাদের যদি মনে হয় স্যার বেশি কোশ্চেন দিয়েছে তাহলে দরকার নেই, ভিডিও স্কিপ করে চলে যাও, দরকার নেই। কিন্তু এই কোশ্চেনগুলো পড়তে হবে, ঠিক আছে? এই কোশ্চেনগুলো পড়ে যেতে হবে। আর ট্যাক্সের থিওরি তো ট্যাক্সে, এই যে তোমাদের পরীক্ষা হবে ট্যাক্স 40, যদি একটু স্টুডেন্ট সিরিয়াস হয়, ঠিক আছে? আর আমি যা যা বলি কথাগুলি মন দিয়ে শোনে, ট্যাক্সে 40 পাওয়া কোনো ব্যাপার না। এই কস্ট ট্যাক্স সাবজেক্টটাই 100 ওঠে, 100 পাওয়া যায়। আর এইবার তো পাওয়া খুবই ইজি, কারণ দেখো না কি আছে, টোটাল 3টে চ্যাপ্টার। এটা লেবার চ্যাপ্টার, হাউস প্রপার্টি, ক্যাপিটাল গেইন, ঠিক আছে? তো যাই হোক, যা দিয়েছি এর পরের ভিডিওতে আমরা কি করব, কস্ট ট্যাক্সের কি কি এসএকিউ আমি আমার কোচিংয়ে দিয়েছি সাজেস্টিভ, সেইগুলো, ঠিক আছে? তো যাই হোক, টুকে নাও।